এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কারটা ঘায়ে নুনে ছিটে দিতে চাইছো? রাখো। দেখলে তো, সেই রাগ করলে। আমি আসলে অর্জুনের খবর নেব বলেই ফোন করেছিলাম। আচ্ছা, আমি না মাঝে মধ্যে অর্জুনের খোঁজ নিতে তোমায় ফোন করব। টাটা। বোন, নন্দিনী হঠাৎ এখন ফোন করেছিল, কি বলছো? নিশা আমাকে মেসেজ করার পরেই নন্দিনীর ফোন। তাহলে কি নন্দিনী নিশা বা অর্জুনের ব্যাপারে কিছু জানে? জানতেই পারে বোন, তুই কাল একবার খোঁজ নিয়ে দেখিস তো। কাল? হাতে এত সময় নেই। হ্যালো রানী, একটা কাজ করতো, একবার খোঁজ নিয়ে দেখ তো নন্দিনী কোথায়। তোর আজকে সময়টা তো কাটতেই চাইছে না, দেখছি টেনশন আর নেওয়া যাচ্ছে না। কখন সকাল হবে আর রাজার সঙ্গে দেখা করে ডিলটা ফাইনাল করব। মঞ্জুকে মারার প্ল্যানটাও করতে হবে। কে কে আপনি আবার এসছেন? আরে বললাম তোর জন্য আমার ভাই নয়, চলে যান। এই মহিলার ভয়টাও দিন দিন মনের মধ্যে জেঁকে বসছে। না, রাজার থেকে অন্তত $10,000 টাকা গেঁড়াতে হবে। তারপর মঞ্জুকে মারতে পারলেই লাইফ সর্টেড। নাম নিতে নিতেই রাজার ফোন। আবার ফোন করছে কেন? কি কেস? হ্যালো, মঞ্জুকে মারতে 10 লাখ? আমি বলছিলাম কি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি, আমি পরে কথা বলে নেব। ওকে। অভি, এত রাতে তুমি কার সঙ্গে কথা বলছো? আর তুমি তো ঘুমিয়ে পড়েছিলে। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলাম, আসলে কাজের ফোন তো, তাই জন্য ধরতেই হতো। যেমন তুমি তেমন তোমার কাজের লোকজন, কি যে করো না। আচ্ছা মানছি কাজের ফোন, তাই বলে এত রাতে বলো? তুমি তো ঘুমাচ্ছিলে, দিল তো ঘুমটা। এবার কি হবে বলো তো? তোমার এমনি শরীর খারাপ, অভি আরো শরীর খারাপ করবে। কিচ্ছু হবে না, ঠিক আছে, ঘুমিয়ে পড়বো আবার, অসুবিধা নেই। অভি, প্রদীপ কাকুরা কিন্তু এখনো ফেরেনি। মানে এত রাত হয়ে গেছে, ওনারা এখনো বাইরে কি করছে? সেটাই তো। ওনাদের মেয়ে মারা গেছে, তাও ওনারা এত রাত অবধি বাইরে কাজে যাচ্ছেন। মানে এই অবস্থাতে ওনারা কাজে যাচ্ছেন। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, কিছুতেই না। ওনারা তো নিশার মা বাবা। আচ্ছা অভি, তুমি বলো, মা বাবা হয়ে নিশা মারা গেছে, এই দুঃখটা এত তাড়াতাড়ি ভুলে গেল? মানে সন্তান হারানোর দুঃখ? আমি তো ভাবতেই পারছি না। আমার তো ওনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে নিশা যেন ওনাদের মেয়েই নয়। বাবা, তুমি কেন এত ভাবছো? দিদি, তুমি কেন অন্যকে নিয়ে এত ভাবছো? আমাকে নিয়ে ভাবো, নিজেকে নিয়ে ভাবো। আমাদের জীবনে তো কম সমস্যা, বলো। ঠিকই বলেছ। ওই মঞ্জু গড়াই আমাদের জীবনের একমাত্র সমস্যা। আর ওই মেয়েটার জন্যই আমরা আমাদের অর্জুনকে হারিয়েছি। চিন্তা করো না অদিতি, মঞ্জু গড়াই ওর পাপের শাস্তি খুব শিগগিরই পাবে। এই জন্য না তোর কোনো দিন রাজনীতিটা হবে না। রাজনীতির নিয়ম কানুন তুই বুঝিস না, আর ঘোর প্যাঁচটা জাস্ট বুঝিস না। ওই বাবার মেয়ে হয়ে তুই এরকম গাধা কি করে হলি বলতো? মম, চুপ কর, একদম চুপ কর। খুব গায়ে লাগছে না? হ্যাঁ, গায়ে তো লাগবেই, সত্যি কথা শুনলে সবার গায়ে লাগে। আমি বুঝতে পারছি না তুমি আমাকে এত কথা কেন শোনাচ্ছ। কেন বলো? বুঝতে পারছিস না? না, একদম বুঝতে পারছিস না। তুই এত মাথা মোটা কবে থেকে হলি বলতো? তোর কি দরকার ছিল মঞ্জুকে ফোন করে খোঁচানোর? ও, এই ব্যাপার। দরকার ছিল? কি দরকার ছিল? দেখো মম, মঞ্জুর সাথে আমার অনেক দিনের শত্রুতা, একটু মনের জ্বালা না মেটালে হয়? মিটলো না? মানে আমি জানতে চাইছি যে মঞ্জুকে ফোন করে খুঁচিয়ে তোর মনের জ্বালাটা মিটলো, নাকি সেটা দ্বিগুণ বেড়ে গেল? সেটা আমাকে বুঝে নিতে দাও।
তুমি কেন সব ব্যাপারে মাথা ঘামাচ্ছ? না আমি তো মাথা ঘামাতে চাই না, কিন্তু তুই তো বাধ্য করিস। মম প্লিজ, তোমাকে আমি রিকোয়েস্ট করছি, আমাকে না একটু নিজের মতো চলতে দাও। হ্যাঁ, নিজের মতো তাহলেই হয়েছে। তুই এমন এমন কাণ্ড করবি যেখান থেকে আর বেরিয়েই আসা যাবে না। আমি অতটা বোকা নই। অতটাই বোকা? হ্যাঁ হ্যাঁ, তুই অতটাই বোকা। আর তুই নিজেকে যতটা বোকা ভাবিস তার থেকেও বেশি বোকা। এনাফ ইজ এনাফ মম। এবার তুমি একটু বেশি বেশি বলছো না? না আমি না, তুই বেশি বেশি বলছিস। জাস্ট শাট আপ মম। আমি দেখেছি জানো তো, সব সময় আমি যখনই কোনো স্টেপ নিতে যাবো নিজে, তুমি সেটাকেই ভুল প্রমাণ করবে। দেখ, তোকে ঠিক বা ভুল প্রমাণ করার কোনো ইচ্ছে আমার নেই, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ আমার আছে। তুই তুই যদি সত্যি সত্যি ঠিক স্টেপ নিতিস তাহলে আমি তোর বিরোধিতা করতাম না রে। তুই সবসময় এমন এমন কাজ করিস যে নিজেও বিপদে পড়িস আর আমাকেও বিপদে ফেলিস। যা করেছি বেশ করেছি। ওই মঞ্জুর জন্য না আমার অনেক ক্ষতি হয়েছে, আমি অনেক কিছু হারিয়েছি। আর আজ যখন একবার ওর পা কাদায় আটকেছে, আমি ওকে ছেড়ে দেবো। এটাকেই বলে ছেলে মানুষই। আর তোর এই ছেলে মানুষগুলো না আমার কাছে দিন দিন অসহ্য হয়ে উঠছে। আমি তোকে বারবার বুঝিয়েছিলাম নন্দিনী, যে অর্জুনকে যদি বুঝিয়ে সুঝিয়ে আমাদের দলে টেনে আনতে পারিস তাহলে আমাদের লাভ আছে। এখন অর্জুন মারা গেছে বলে লাফাঝাপি করে তো কোনো লাভ নেই। শোন, তুই মানিস না মানিস, আমি জানি ছেলেটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল ছিল। আমি যতদূর বুঝেছি মম, অর্জুনের জায়গায় মঞ্জু গুলি খেলে আমাদের বেশি লাভ হতো। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু তাতে কি হতো বলো তো? সারাটা জীবন আমার লাইফটা উইদাউট এনি চ্যালেঞ্জ জাস্ট বোরিং হয়ে যেত। নন্দিনী, আমি তোকে শেষবারের মতো বোঝাচ্ছি, জীবনে যদি বড় হতে চাস তাহলে মঞ্জুর চিন্তাটা মাথা থেকে ছেড়ে ফেল। ওদের মতো মানুষদের হাতে রেখে কাজ করানোটাই হচ্ছে আমাদের রাজনীতি। দেখো মম, মঞ্জু, মঞ্জু, এত রাতে তুমি এখানে? কিছু হয়েছে? কি হলো মঞ্জু, তুমি কিছু বলছো না কেন? আমি না সত্যি বুঝতে পারছি না যে অঘটনটা ঘটে গেল, তাতে আমি তোমাকে কিভাবে ফেস করব। আমি তোমাকে কি বলবো সত্যি আমার জানা নেই। তোমার সাথে যে অঘটনটা ঘটে গেছে সে ক্ষতিপূরণ কি করে হবে, আদৌ হবে কিনা সেটা আমার জানা নেই। মঞ্জু, মঞ্জু, অর্জুনের কাজ কবে হবে? ঠাকুর মশাইয়ের সাথে কথা হয়েছে? কি হলো মঞ্জু, তুমি কিছু বলছো না কেন? মঞ্জু, কিছু বললে বলো। এত রাত্রে বাড়িতে কেন এসেছো? ও আচ্ছা, আমি ফোন করেছিলাম বলে বাড়ি বয়ে ঝগড়া করতে এসেছো, তাই তো? মানে তুই মঞ্জুকে ফোন করেছিলি? কেন, কি দরকার ছিল? তুই এরকম সিচুয়েশনে মঞ্জুকে ফোন করে বিরক্ত করেছিস? কি বলেছিস বল? মঞ্জু, মঞ্জু ও তোমাকে ফোন করেছিল, তোমাকে বিরক্ত করেছে না? ও কি বলেছে তুমি আমাকে বলো তো। কি বলেছিস বল মঞ্জু, তুমি বলো ও তোমাকে কি বলেছে। আমি ওকে শাসন করব। আমি নন্দিনী, তুই কিন্তু এবার সব লিমিট ক্রস করে গেলি। শুনে রাখ, তুই আমার পেটের মেয়ে হতে পারিস, কিন্তু তুই খুব ভালো করে জানিস মঞ্জুকে আমি কতটা ভালোবাসি। তুই এই অবস্থায় ওকে ফোন করে বিরক্ত করেছিস। বেরিয়ে যা,
আজ এই মুহূর্তে এই বাড়ি থেকে তুই বেরিয়ে যা। আজ থেকে তুই নিজের ব্যবস্থা নিজে করে নে, যা। হয়ে গেছে। মানে আপনাদের মা মেয়ের নাটক আমি অনেক দেখে ফেলেছি, বিশ্বাস করুন, আর ভালো লাগছে না। এইসব তুমি কি বলছো মঞ্জু? আকাশ থেকে পড়ার মতো তো কিছু বলিনি ম্যাডাম, শুধু সত্যিটা ধরে ফেলেছি, সেটাই বলছি। কোন সত্যি? সেটা আমার থেকে ভালো তো আপনি জানেন। এই যে আমার আর অর্জুনের সামনে আপনি ভালো সাজার জন্য নন্দিনীকে দিনের পর দিন সাপোর্ট করেন, আসলে তলায় তলায় তো আপনি নন্দিনীকেই সাপোর্ট করেছেন। স্বাভাবিক, নিজের মেয়ে বলে কথা। মঞ্জু, মঞ্জু তুমি কিন্তু ভুল বুঝছো মঞ্জু। আমি এতদিন ভুল বুঝছিলাম, এবার ঠিক বুঝছি। বিশ্বাস করো মঞ্জু, নন্দিনীকে তো আমি অনেকদিন আগে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম, সেটা তো তুমি জানো। ও আমাকে কিছু না বলে দুম করে বাড়িতে এসে হাজির হয়েছে। আমি ওকে বাড়ি থেকে বের করে দিতেই চাইছিলাম, তুমি তো দেখলে। বলো, আপনাদের মতো মানুষকে না চোখ দিয়ে দেখতে নেই, বোধ বুদ্ধি দিয়ে দেখতে হয়। একটু দেরি করে হলেও আমি এটা বুঝে গেছি। আমাকে গল্প দেওয়ার চেষ্টা করবেন না ম্যাডাম, আপনার মুখোশ আমার কাছে খুলে গেছে। আমি শুধু জানতে চেয়েছিলাম নন্দিনী নিশা আর অর্জুনের ব্যাপারে কিছু জানে কিনা। তারপর রানের মুখে শুনলাম যখন নন্দিনী এই বাড়িতে আছে, তখন ভাবতে পারিনি আপনার আসল রূপটা এতটা খারাপ। অর্জুনের ব্যাপারে যে নন্দিনী কিছু জানে না, এটা আমার কাছে ক্লিয়ার। তবু এখানে এসে ভালো লাগছে যে আপনার আসল রাজনীতিটা আমি বুঝতে পেরে গেছি। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি মিসেস তাপসী রক্ষিত, ভবিষ্যতে আপনার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পাই, বিশ্বাস করুন আমি আপনাকেও ছাড়ব না। মঞ্জু তুমি কিন্তু ভুল করছো, তুমি আমাদের ভুল। তুই দেখলে মম, ওর এত বড় সাহস, ও বাড়ি বয়ে এসে থ্রেট দিয়ে গেল আমাদের। দাঁড়াও না, ওর ব্যবস্থা আমি করছি। করতে হবে, ব্যবস্থা করতে হবে, নইলে এবার মঞ্জু আমাদের জীবনে বিপদ ডেকে আনবে। এক কাজ কর নন্দিনী, মঞ্জুকে সরানোর দায়িত্বটা রাজার উপরে দিয়ে দে। কাল থানায় যা, রাজার সাথে যোগাযোগ কর। ম্যাডাম, ম্যাডাম কোথায় যাচ্ছেন ম্যাডাম? রাইট। কি গো, হ্যাঁ তুমি এত রাতে? তুমি তো রাতের পাখি নাও, কিছু জরুরি কাজ আছে নিশ্চয়ই। খুব জরুরি কাজ আছে। মঞ্জু আমাদের বাড়িতে এসেছিল। তারপর আমি আপনাকে সাবধান করে দিচ্ছি মিসেস তাপসী রক্ষিত, ভবিষ্যতে আপনার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পাই, বিশ্বাস করুন আমি আপনাকেও ছাড়ব না। ম্যাডামকে থ্রেট দিয়েছে? হ্যাঁ, ওর ডানা এবার ছাড়তেই হবে। আরে ডানা ছেড়ে কি লাভ, আমি তোকে পুরোপুরি ছেড়ে ফেলার প্ল্যানে আছি। সেটাই করাও, দুলাল বাবু বা অন্য কাউকে দিয়ে কাল পরশুর মধ্যে কাজটা করিয়ে ফেলো।
এই এই দুলাল ধরেন নাম আর আমার সামনে নেবে না তো। কেন, মানে ওনার সাথে আবার তোমার কি হলো? একটা ফালতু লোক আজকে আমার কলার ধরেছি, হাতাহাতি করেছে আমার সাথে। শোনো না, এখনো যোগে মাছি রেখেছি না, সেটা ওর বাবার ভাগ্য। রাজা প্লিজ বড়বাবুর সাথে ঝামেলা করো না, আমাদের কাজের জন্য কিন্তু ওই লোকটাকেই হাতে রাখতে হবে। কি হয়েছে বলো তো, কেন কেন হাতাহাতি করেছো ওনার সাথে? এই বেশ করেছি, ছাড়ো তো, ফাঁকা এত চাপ নিও না। আর মানছি আমাদের ওকে দরকার, কিন্তু উপরি ইনকামের জন্য তো ওরও আমাদেরকে দরকার নাকি? ঠিক এই কারণেই ও আমাদেরকে সাপোর্ট করে, সেটা জানো তো। ওকে মারি বা যাই করি আমি এটা খুব ভালো করে জানি, কালকে সকালে দেখবো আবার লেজ নাড়তে নাড়তে চলে এসেছে। হ্যাঁ, দুলালবাবু এলে ওনাকে ভালোভাবে বুঝিও। শোনো, আমি চাই বড়বাবুই কাজটা করুক। মঞ্জুকে মারার সুপারি আমি অলরেডি সিটকে দিয়ে দিয়েছি। শোনো, আমি ওকে তোমার কাছে পাঠাবো, ওকে 10 লাখ টাকা দিয়ে দিও। 10 লাখ? শোনো, মঞ্জুকে মারার জন্য এই পারিশ্রমিকটা ওকে দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। আমি তাহলে আসি। নাও, একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি? তোমার হাতে এত লোকজন, তাও তুমি মঞ্জুকে আমার হাত দিয়ে মারাতে চাইছো কেন? কি প্ল্যান? না না, প্ল্যান আর কি থাকবে। হ্যাঁ, আমার অনেক ছেলেপুলে আছে ঠিকই, কিন্তু রাজা সবাইকে তো আর তোমার মতো ভরসা করতে পারি না। আর নামটা যখন মঞ্জু গড়ায়, তখন তো একটু বেশি ফোকাস করতেই হবে। আর দেখো রাজা, মঞ্জু মরলে তুমিও তাড়াতাড়ি ছাড়া পাবে, আর আমরা আবার আগের মতো পুরো রসুলপুরে রাজ করব। আপাতত আমাদের একটাই পথের কাঁটা, ওকে সরিয়ে দাও রাজা, বাস মিটে গেল। এনিওয়েজ, এখন আমি আসি। হ্যাঁ, মমকে এক্ষুনি সুখবরটা দিতে হবে। আসলাম। আমার বোনটা এত হঠকারী সিদ্ধান্ত নেয় না, কারোর কথা শোনায়, কারণ না। ওকে আটকানো উচিত ছিল রানী। ও যে এইভাবে রাত বেরাতে নন্দিনীর সঙ্গে ঝামেলা করতে চলে যাবে, আমি বা কি করে বুঝবো? সেটা তো আমিও বুঝিনি, কিন্তু ওকে আমি আটকেছিলাম, একবার নয় বহুবার। কিন্তু ও তো কারোর কথা শোনে না, কারণ না। যা মনে করবে নিজে সেটাই করবে। আর তাছাড়া নন্দিনী যে কতটা খারাপ মানুষ, ও যে নিজের স্বার্থের জন্য যা নয় তাই করতে পারে, সেটা কার না জানা আছে? আমার ভীষণ টেনশন হচ্ছে রানী, কি করা যায় বলো তো? আচ্ছা, আমি একবার ওকে ফোন করে দেখবো। না না, তোমার ফোন করার দরকার নেই, আমি করছি। এই তো বোন, তুই কোথায় চলে গেছিলিস বলতো? কোথায় চলে গেছিলিস? কেন কারোর কথা শুনিস না? আমাদের কতটা টেনশন হয় তুই বুঝতে পারিস না? নিশ্চয়ই বড় কোনো একটা ঝামেলা পাকিয়ে এসছিস, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। এই মঞ্জু, কি হলো ওখানে? আর তুই এইভাবে হুট করে নন্দিনীর সঙ্গে ঝামেলা করতে চলে গেলি কেন? কি রে, তুই এরকম চুপ করে থাকবি? আরে কিছু তো বলবি, আমাদের টেনশন হয় তো বোন। তোরা একটু চুপ করবি? ফিরে এসেছি তো, সশরীরে দাঁড়িয়ে আছি, এখন তো আর টেনশন করার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, টেনশন না হয় নাই করলাম, কিন্তু দুম করে ওদের কাছে কেন গেলি সেটা একটু বলবি প্লিজ। ভাগিস গিয়েছিলাম, নইলে তাপসী রক্ষিতের আসল রূপটা আমি কোনোদিনও জানতে পারতাম না। আসল রূপ মানে? নন্দিনী খুব খারাপ সেটা জানি, কিন্তু ওনার মা তাপসী ম্যাডাম তো ওর মতো নয়, ওনার মা তো একটু আলাদা। একটু আগে অবধি আমি সেটাই ভাবতাম, কিন্তু আজ আমার চোখের সামনে সবটা পরিষ্কার হয়ে গেল, সবটা বুঝে গেলাম আমি। কি বুঝলি? আর কি করেই বা বুঝলি? জীবনে যদি বড় হতে চাস, তাহলে মঞ্জুর চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেল। ওদের মতো মানুষদের হাতে রেখে কাজ করানোটাই হচ্ছে আমাদের রাজনীতি। সে কি, তাপসী রক্ষিত দুমুখো সাপ হয়ে এভাবে তোর চোখে ভালো সেজেছিল? ওনাকে বিশ্বাস করেছিলাম, আমি ভাবতে পারছি না উনি আমার আর অর্জুনের বিশ্বাস নিয়ে খেললেন। নন্দিনী তো চিরকাল আমার চোখে খারাপই ছিল, এখন ওর মা আমার চোখে নন্দিনীর থেকেও খারাপ হয়ে গেল। বাদ দে, সব রাজনীতির খেলা, কি আর করা যাবে। শোন, তুই এখন এসব নিয়ে ভাবিস না, এই সমস্ত আজে বাজে মানুষদের ছেড়ে এখন শুধুমাত্র অর্জুনের ওপর ফোকাস কর। অবশ্যই অর্জুনকে ফিরিয়ে আনা আমার কাছে সবার আগে, কিন্তু তার সাথে অন্যান্য কেসগুলো আমি ভুলতে পারবো না।
তাপসী রক্ষিতদের তো সব সময় নজরে রাখবো, ওদের আমি বেশি বাড়তে দেব না। বোন, তুই কিন্তু আবার আমাকে টেনশনে ফেলে দিলি। বাবা তুষার রক্ষিত থেকে শুরু করে রাজাদের ব্যাপারে অনেক কিছু জানতো বলেই ওরা মানুষটাকে শেষ করে দিয়েছে। তুই তো নিজেও সেটা আন্দাজ করতে পেরেছিস বোন, তাহলে তুই কেন বাবার পথে পা বাড়াচ্ছিস? ছেড়ে দে, আমি বলছি ছেড়ে দে, ওরা ওদের মতো থাক। এই তাপসী রক্ষিতদের থেকে দূরে থাকাই ভালো বোন। ভয় পেয়ে থাকতে বলছিস? অসম্ভব। আমি কিছুতেই ভয় পেয়ে নিজের কর্তব্য থেকে পিছু হটতে পারবো না। দাদা, ওকে কিছু বুঝিয়ে লাভ নেই। মঞ্জুকে আমি চিনি, যাই হয়ে যাক না কেন ওর কাছে ডিউটি সবার আগে। মঞ্জু, তুই এখন একটু রেস্ট নে, তারপর যা করার আমরা কালকে করব। রানী, তুমি বাড়ি যাবে তো? চলো আমি তোমায় এগিয়ে দিয়ে আসছি। মঞ্জু, এলাম রে, চলো। অর্জুনের খোঁজ কি করে পাবো আমি?